বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ। চলছে রাষ্ট্রীয় শোক। বিএনপি কার্যালয়ে শোকাবহ পরিবেশ। দেশনেত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমানের কৃতজ্ঞতা। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এবার পাঠ্য বইয়ের মান আগের চেয়ে ভালো বলেন উপদেষ্টা। আজ থেকে টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, চলতি ও সঞ্চয় হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা এককালীন তুলতে পারবেন গ্রাহকরা। এবং পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। কৃতজ্ঞতা জানালেন নাগরিকদের। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পরিত্যক্ত সাবওয়ে স্টেশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসছেন সাধারণ মানুষ। সমাধিস্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই চট্টগ্রাম, পঞ্চগড়, নাটোর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা জানান, নিরাপত্তার স্বার্থে দূর থেকেই দেশনেত্রীর জন্য দোয়া করেন তারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনের মতো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মাহাদি ইসলাম ধ্রুব এবং গুলশান কার্যালয়ে আছেন আফজাল হোসেন। সরাসরি শুরুতে যাচ্ছি আফজালের কাছে। গুলশান কার্যালয়ে শোকাবহ পরিবেশ। শোক বই খোলা হয়েছে। গতকালকেও শোক বইয়ে অনেকেই স্বাক্ষর করেছেন, আজকেও স্বাক্ষর করতে অনেকে আসছেন। এখন পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে ভেতরে রয়েছেন। শোক বইয়ে স্বাক্ষর করার জন্য আমরা দেখেছি যে বিসিসিআর সাবেক সভাপতি একে আজাদ তিনি প্রবেশ করেছেন এবং বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা আসছেন। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তার রাজনীতি পছন্দ করেন, তার আদর্শ পছন্দ করেন, তারা কিন্তু বিএনপির এই কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করার জন্য আসছেন। আর বিএনপির কার্যালয়ের সামনে যেটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, বিএনপির শোক 7 দিনের কর্মসূচি, কালো পতাকা টাঙানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় শোক চলছে, পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে। এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়টি খোলা হয়েছিল 2008 সালে। এরপর থেকেই বিএনপির কার্যালয়ে বসেই গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, যে সংগ্রাম, মাটি এবং মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামগুলো চালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং এই কার্যালয়ে 2015 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করতে গিয়ে প্রায় 93 দিন তিনি এই কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। এই কার্যালয় ঘিরে বেগম জিয়ার দীর্ঘ স্মৃতি রয়েছে এবং এই কার্যালয়ে বসেই তিনি রাজনীতি পরিচালনা করেছেন এবং তৃণমূলকে সংগঠিত করেছেন। সে কারণে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পরিবেশ থাকবে, এটি স্বাভাবিক। আর যেটি বলে রাখি যে বিএনপির 7 দিনের কর্মসূচি আজকে শুরু হয়েছে, অর্থাৎ যেদিন বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন এবং এরপরে আমরা দেখেছি যে গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়। ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় জানাজা হয়েছে এমনটি মনে করা হচ্ছে এবং এরপরে জিয়াউর রহমানের সমাধির পাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। এখন বিএনপির এই যে গুলশানের যে কার্যালয়, সেই কার্যালয়ে শোকাবহ পরিবেশ সেটি রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন শোক বইয়ে স্বাক্ষর করার জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কার্যালয়ের ভেতরে রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন সেই তথ্যটি এখন আমরা নিশ্চিত হয়নি। আমরা নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। আমরা ধ্রুবর কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো।
যেতে নাহি দেব, যেতে নাহি দেব, সবে কহে যেতে নাহি দেব। বেগম খালেদা জিয়া গতকাল তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হয়েছে। তিনি আর এই বাংলার মাটিতে নেই, তবে তার স্মৃতি ধারণ করে তাকে ভালোবেসে কিন্তু আজকে সকাল থেকে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আজকে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই পল্টন এলাকায় নয়াপল্টন এলাকায় তারা এসেছেন। বিএনপির যেটি পূর্ব ঘোষিত 7 দিনের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি সফল করতেই কিন্তু আজকে সকাল থেকে আসলে বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন। তাদের মূলত যেটি কর্মসূচির আওতায় ছিল যে শোক বই স্বাক্ষর করা, আজকে আমরা সকাল থেকেই দেখেছি আসলে বিএনপি নেতাকর্মীরা এখানে এসে তারা শোক বইয়ে তারা স্বাক্ষর করছেন, তারা তাদের বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের স্মৃতিচারণ করছেন। তারা যেটি বলছেন যে আসলে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ, তার দেশপ্রেম, তার শিক্ষা, তার সেই শিক্ষা নিয়েই তারা সামনে এগোতে চান এবং তাদের যেটি বিশ্বাস যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে দেখানো স্বপ্ন, দেখানো পথ, সেই পথেই তার সন্তান তারেক রহমান সেই পথেরই পথিক হবেন এবং তিনি এই দেশের জন্য, বিএনপির জন্য তিনি নিবেদিত কণ্ঠস্বর হয়ে কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তারা যেটি বলছেন আসলে বেগম খালেদা জিয়ার এই শূন্যতা আসলে তাদের হৃদয়কে অনেক বড় ক্ষত করেছে এবং তারা যেটি বলছেন আসলে বেগম জিয়ার শূন্যতা আসলে কোনোভাবেই পূরণ করার মতো নয়। তিনি শুধু বিএনপির অভিভাবক ছিলেন না, ছিলেন গোটা বাংলাদেশের অভিভাবক। আজকে বাংলাদেশ তার এক অভিভাবককে হারিয়েছে, যে অভিভাবক ছিলেন সম্পূর্ণ দেশপ্রেমিক, যে অভিভাবকটি ছিলেন আধিপত্যবাদ বিরোধী, যে অভিভাবক ছিলেন একজন আপোষহীন নেত্রী। তো তারা যেটি বলছেন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারা সামনে এগিয়ে যাবেন, তারেক রহমানের নেতৃত্বে তারা দেশ গঠনে, বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন বলে বলছেন এই কেন্দ্রীয় কার্যালয়ে আগত বিএনপি নেতাকর্মীরা। এই ছিল নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। যুক্ত ছিলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় গণতন্ত্রের আপোষহীন নেত্রীকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন 3 বাহিনীর প্রধান। দাফনের পর দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দিনভর আলো ছড়িয়ে অস্তমিত সূর্যের মতো বিদায় নিলেন মহিয়সী এক নারী, যার উদয় হয়েছিল দেশ, মাটি, মানুষের অধিকার রক্ষায়। গণতন্ত্রের আপোষহীন এক নেত্রী, রাজনৈতিক সংগ্রামে যার উত্থান, দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আজ কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অংশগ্রহণে দেশের ইতিহাসের বড় জানাজা শেষে জাতীয় পতাকাবাহী গাড়িতে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে। রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় শেষ বিদায়ে। বেজে ওঠে বিউগলের করুণ সুর। গার্ড অফ অনারে সম্মানিত করা হয় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। বিএনপি নেত্রীর বড় ছেলে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শ্রদ্ধা জানান মায়ের কবরে। দাফন শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করায় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পোস্টে লেখেন, তার জীবনের এক গভীর শোকের মুহূর্তে তার মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে, আর তা সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের
কারণে তাদের সবাইকে তিনি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন। অবিরত দায়িত্ব পালন করায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজধানীর শের-ই-বাংলা নগরে জিয়া উদ্যানে আছেন রিপোর্টার মুরসালিন হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে দাফনের জায়গাটি, অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি, ঠিক তার পাশেই এই জায়গাটি দুপুর 12টার বলা চলে সামান্য কিছু সময় পরেই এই জায়গাটি ক্ষেত্রটি কিন্তু খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যে ভিড় ছিল এখানে এসে দোয়া মোনাজাত করা, সেই বিষয়টি দেখার জন্য তাদেরকে এখানে প্রবেশের যে সুযোগটি দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে এই এলাকায় প্রবেশ করার সাথে সাথেই কিন্তু বিভিন্ন মানুষ তারা তাদের দোয়া এবং মোনাজাতগুলো করছেন। এই জায়গাটিতে আমরা খুব নিকটবর্তী জায়গায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই সমাধিটি রয়েছে, এই জায়গাটিকে আমরা চোখে দেখাচ্ছি এবং এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই দোয়া করছেন, তারা মোনাজাতে আছেন। গতকাল সন্ধ্যা নাগাদ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঠিক এই স্থানটিতে সমাহিত করার পর থেকেই এখানকার যে অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো ছিল সেই কাজগুলোর জন্য সকাল 11টা পর্যন্ত সড়ক, অর্থাৎ এই যে জিয়া উদ্যান সংলগ্ন যে লেক রোড পূর্ব থেকে পশ্চিমমুখী, এই সড়কটি বন্ধ থাকে। তারপর 11টার দিকে সেই সড়কটি খুলে দেওয়ার পর দুপুর 12টা নাগাদ এই যে এই সমাধি ক্ষেত্রটি কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সে উন্মুক্ত করার প্রেক্ষিতে সবাই এখানে প্রবেশ করে যে দোয়া এবং কবর জিয়ারত সেগুলো করছেন। পাশাপাশি এই সমাধির পাশেই কোরআন খতমের সেটিও এখনো চলমান রয়েছে। তারা এখানে এই আত্মার মাগফিরাত এবং শান্তি কামনায় বেগম খালেদা জিয়ার যে আত্মার মাগফিরাত এবং শান্তি কামনায় যে দোয়া, সেই কার্যক্রমটি কিন্তু পরিচালিত হচ্ছে। সার্বিকভাবে এখন পর্যন্ত এই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধি ক্ষেত্র থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা সহ দেশে দেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে গায়েবানা জানাজা হয় শারজায়। এছাড়াও আবুধাবি, দুবাই, আল আইন ও আজমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ছিল একই আয়োজন। বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে জানাজার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এতে নিউ ইয়র্কের কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা কনসুলেটে শোক বই খোলা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবসের একটি অংশ হিসাবে কিন্তু প্রতিটা কনসুলেট এবং দূতাবাসে শোক বই খোলা হয়েছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি। প্যারিসের স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা।
মালদ্বীপেও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনার, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জেল জুলুমের শিকার হয়েও দেশ ছেড়ে চলে যান নাই। দেশের জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন এই মহিষী নারীকে মাগফিরাত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমিন। দক্ষিণ আফ্রিকায়ও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। কুয়েতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কুয়েত বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। নতুন বছরে আমার বেতন বাড়ে না, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। বছর ঘুরতেই বাড়ি ভাড়া বাড়ানোর হিড়িক। মেট্রো রেল স্কুলের কাছাকাছি এলাকায় বেড়েছে ৩,০০০ টাকা পর্যন্ত। হিমশিম অবস্থা ভাড়াটিয়ার, সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ। অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চান জামায়াত আমির। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। রয়টার্সকে তিনি বলেন, ভোটের পর তার দল ঐক্যমতের সরকারে যোগ দিতে আগ্রহী এবং এ ব্যাপারে এরই মধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে উদ্বেগজনক মনে করেন জামায়াত আমির। ভারত যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তখন শফিকুর রহমান বলেন তিনি চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জামায়াত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকতে আগ্রহী নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। ঘন কুয়াশায় রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে। এতে প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, সড়কের অর্ধেক দখল করেন বাজার করায় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। রাজশাহী নাটোর মহাসড়কের পাশে পুঠিয়া ঝলমলিয়া কলা বাজার। বাজার যখন জমজমাট, তখনই বালুবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে মারা যান 4 কলা ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে বালুভর্তি ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝলমলিয়া কলাবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছের ট্রাক ধাক্কা দিলে বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 4 জন। এছাড়া গুরুতর অবস্থায় আহত হন আরও একজন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পূর্ব দিক থেকে একটা গাড়ি আসতো, সে গাড়ির সঙ্গে ড্রাম ট্রাকটা ধাক্কা খায়। সাইডে আওয়াজ হওয়ার পথে ড্রাম ট্রাকটা নিয়ন্ত্রণ হারায় ফেলে কলাহাটের মধ্যে ঢুকাই দিছে, কলা এবং মানুষ হাওয়ার উপর উঠতেছে। স্থানীয়দের অভিযোগ, কলারহাট শুরু হলে সড়কের অর্ধেক জায়গা দখল করেন বাজার সংশ্লিষ্টরা। এতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। বাজারটা ঠিক না ভাই, এখানে বাজার সবার জন্য সমস্যা, মানে রোডের উপরে অতিরিক্ত দোকানপাট বসে। এই বিষয়ে হাইওয়ে পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে 2টি ট্রাকের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। একটা মাছের ট্রাক ছিল, সেটা সম্ভবত ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার কারণে এই ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর ঘন কুয়াশা ছিল, ঘন কুয়াশা থাকার কারণে আসলে ট্রাকটা গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে অপর ট্রাকটি চিহ্নিত করা যায়নি। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছেন। ভোরে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ ও স্বজনরা জানান, মালিবাগ ফ্লাইওভারের মৌচাক ক্রসিংয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক নয়ন ও মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন ও তার বন্ধু। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ইয়াসিন ও নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সময় সংবাদে আরও থাকছে। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ব্যাপক ভিড়। সংঘাত হানাহানি বন্ধ করে নতুন শুরুর প্রত্যাশা।
সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনই নতুন বই পাচ্ছেন শিক্ষার্থীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। পরে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট 30 কোটি বই ছাপিয়েছে সরকার। প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের 60% বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। এবছর প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। নতুন বছরের নতুন বই, আমি অনেক খুশি হয়েছি। আজকে বই পেয়ে অনেক ভালো লাগছে। 6-এ আমি 5ম শ্রেণীতে উঠছি এবং আমার এই বই পেয়ে অনেক ভালো লাগছে। নতুন বই পড়তে অনেক মজা লাগে। আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। এই মুহূর্তে সিলেটে বই বিতরণ কর্মসূচিতে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন বছরের শুরুতেই প্রাথমিক এবং মাধ্যমিকের যে শিক্ষার্থীরা তারা নতুন বই হাতে পেয়েছে। যদিও আসলে মাধ্যমিকের অর্ধেক পাঠ্য বই এখনো ছাপা হয়নি, যেটি আসলে মাধ্যমিকের পুরো বইটি পেতে শিক্ষার্থীদের কিছুটা সময় লাগবে। আমরা এই মুহূর্তে একটু রয়েছি সিলেটের অগ্রগামী বালিকা বিদ্যালয়ে। আমরা একটু যদি দেখাই, কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে আসলে বই বিতরণ শুরু হয়েছে। এখন ক্লাসে ক্লাসে শিক্ষার্থীরা বই হাতে পাচ্ছে। তাদের যে কার্যক্রম গণিত থেকে শুরু করে সবগুলো বই আসলে সব বিষয়ে বই বিতরণ শুরু হয়েছে এবং প্রত্যেকটি ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা নতুন বই হাতে পেয়ে উল্লসিত। তবে আপনারা জানেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এই বই উৎসবে কিছুটা ভাটা পড়েছে। বই বিতরণ যে কার্যক্রম সেখান থেকে উৎসব নামটি আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, যেটি আমরা ব্যানারেও আসলে সেটি দেখিনি। তবে এই কার্যক্রমে যতটা সম্ভব শিক্ষক এবং যারা রয়েছেন বিদ্যালয়ের তারা আসলে চেষ্টা করছেন শিক্ষার্থীদের হাতে তাদের বছরের শুরুতেই নতুন বইটি তুলে দেওয়ার জন্য তারা তাদের পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে আপনারা জানেন যে মাধ্যমিকের যে বইগুলো রয়েছে, প্রাথমিকের শতভাগ বই ছাপা হলেও মাধ্যমিকের বইটি মার্চ মাস পর্যন্ত হয়তো সময় লাগবে পুরোপুরি বইটি আসলে শিক্ষার্থীরা তাদের হাতে পৌঁছাতে। তো এই ছিল আমার কাছ থেকে বই বিতরণের যে কার্যক্রম, সেই বিতরণের কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। রেমিটেন্সের হাওয়ায় প্রায় তলানিতে ডুবতে থাকা রিট রিজার্ভের খাতায় $8 বিলিয়ন বেশি যুক্ত হয়েছে বিদায়ী বছরে। এর আগে এত মাত্রায় রিজার্ভ বাড়েনি। কারণ হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আয় যেমন স্বস্তি দিয়েছে, তেমনি আমদানিতে ঋণপত্র কম হওয়ায় বাজার থেকে $3.5 বিলিয়ন যুক্ত হয়েছে এই মজুতে। বছরের শুরুতে স্কুলের খরচ, তারপর রমজান ও ঈদ। এমন সময় প্রবাসীরা নিজেরা উপস্থিত থাকতে না পারলেও নিজেদের পরিবার পরিজনের চলার পথ সহজ করতে অর্থ পাঠান। পরিবারের জন্য পাঠানো ডিসেম্বরে প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্সের টুকরো টুকরো অংশ জুড়ে নতুন বছরের জানুয়ারি শুরু হয় $33 বিলিয়ন রিজার্ভ নিয়ে। BPM6 অনুযায়ী $28 বিলিয়ন ছাড়িয়েছে। ডিসেম্বরে 30 দিনে $3 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। গত বছর ছিল $2.63 বিলিয়ন। শতাংশের হিসেবে 21% বেশি। অর্থবছরের প্রথম 6 মাসের হিসেবে প্রায় 18% বেশি। 2025 শুরু হয়েছিল $21.67 বিলিয়ন দিয়ে, শেষ হলো $33 বিলিয়ন রিজার্ভ হাতে নিয়ে। প্রবাসীরা যদি খুব দ্রুততম সময়ে দেশে তাদের টাকা প্রেরণ করতে পারত, তারা ইনসেন্টিভমুখী প্রতি আকৃষ্ট হতো না। এমন অবস্থায় অর্থবছরে রেকর্ড রিজার্ভের লক্ষ্যে রেমিটেন্স বাড়াতে নিয়মকানুন আরও সহজ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। যারা বিদেশে প্রবাসী আছে তারা রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে যত প্রকার আইনি বাধার মধ্যে পড়ে এগুলোকে সহজীকরণ করবে। যত প্রকার জটিলতা আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে আমদানির চাপ কম থাকায় চলতি অর্থবছরের শুরুর 6 মাসে প্রায় $3.5 বিলিয়ন অলস ব্যাংকগুলো থেকে কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে সমপরিমাণ অর্থ বাজারে ছাড়া হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে আমানতের টাকা তুলতে পারবেন দুর্বল
দুর্বল 5 ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। গেল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে এখন থেকে আমানতের টাকা তুলতে পারবেন আমানতকারীরা। পরদিন বুধবার সাধারণ ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় আজ থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি ও সঞ্চয় হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তীতে সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ থাকবেন। নতুন বছরের শুরুতেই ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়িয়েছেন বাড়িওয়ালারা। ক্যাবের তথ্য মতে গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। অতিরিক্ত ভাড়ায় হিমশিম খাচ্ছেন ভাড়াটিয়ারা। সমস্যা সমাধানে ভাড়া নির্ধারণের সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ হাইকোর্টের। নয়ন আহমেদের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের বাসিন্দা আব্দুল আউয়াল 15,000 টাকা বেতনে চাকরি করেন তৈরি পোশাক কারখানায়। ছোট্ট একটি কক্ষে স্ত্রী সন্তান নিয়ে বসবাস। বেতন না বাড়লেও নতুন বছরে 1,000 টাকা ভাড়া বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না আউয়াল দম্পতি। বেতন মনে করেন যে 15,700, বাসা ভাড়ায় 5,000 টাকা জায়গা। অসুখ বিসুখ আছে, সবার বাড়িতে দেওয়ার লাগে না, মা বাপ আছে। মাত্র 72 স্কোয়ার ফিটের এই রুমটির ভাড়া 4,500 টাকা। এর মধ্যে বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ। বাড়িওয়ালার সাফ কথা, পোষালে থাকো নয়তো বিদায় হও। একজন রান্না করে আসি, পরে আরেকজন যায়, তারপরে যদি বাড়ি ভাড়া বাড়ায় এমনি কেমনে চলা যায়। শুধু মিরপুর নয়, পুরো রাজধানীতেই বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ পেয়েছেন ভাড়াটিয়ারা, যা কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই। বাড়িওয়ালা বলছে যে জানুয়ারি থেকে 2,000 টাকা ভাড়া বাড়াইতে হবে। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। নতুন বছরে আমার বেতন বাড়ায় না, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। মেট্রো রেল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় 3,000 টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বাড়ির মালিকরা। এক একটা রুম যেটা 6,000 পড়বে, ওটা রাখে 8,000, 7,500। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। বাড়ি ভাড়ার চাপে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারছেন না অনেকে। এতে ফাটল ধরছে পারিবারিক বন্ধনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা। যে ইনকাম করি এটা দিয়ে তো শহরের লেখাপড়া ছেলে সন্তানদের আমি করাতে পারবো না। দিনের জন্য আমার বাচ্চারা আমি বাড়ি রেখে আছি। যে পয়সা বেতন পাই, এই পয়সায় এত টাকা ঘর ভাড়া দিয়ে ফ্যামিলি রাখাটা আমাদের মতো মানুষের জন্য সম্ভব না। কেন বছর ঘুরলেই বাড়ি ভাড়া বাড়ান বাড়িওয়ালারা? 6,000 টাকা দিয়ে ভর্তি করাইতে পারতাম, এখন 10,000 টাকার নিচে না। আমার 2 মেয়েরে ভর্তি করাইতে 20,000 টাকা লাগবে, তাহলে আমি এটা কোথা থেকে নিব? বাড়িওয়ালারা কিন্তু ভাড়ার টাকাটা দিয়ে চলে। গ্যাস, পানি, বিদ্যুৎ বিল এগুলা বৃদ্ধি পায়, এগুলা আমরা বাড়াই। ইচ্ছে মতো বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ আইনজীবীদের। এ নিয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। একই এলাকায় হওয়ার কারণে কিন্তু একই ভাড়া হবে না। একটি বাড়ির সাথে পাশের বাড়িটার কোনো মিল নেই। এই জন্য কিসের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে? আমরা বলেছি যে একটি নীতিমালা করে দাও। নীতিমালা যেটা আমরা চাচ্ছি সেটা হলো ক্রাইটেরিয়াগুলি ঠিক করে দেবে। যেই বাড়িটা যতগুলি ক্রাইটেরিয়া টাচ করে ওই অনুপাতের ভাড়া নির্ধারিত হবে। ক্যাবের তথ্য অনুযায়ী গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্কের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ নেন তিনি। এই স্থানকে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নতুন যুগের সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের প্রায় 250 বছরের ইতিহাসে এই প্রথম একজন মুসলিম মেয়র শপথ নিলেন। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন জোহরান মামদানি। তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। তীব্র শীতের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রহরে এই শপথ অনুষ্ঠান হয়। স্থান হিসেবে বেছে নেওয়া হয় একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশন। নিউ ইয়র্কের ট্রেন ব্যবস্থা দীর্ঘদিন ধরে সময় ও সংযোগের প্রতীক। ধারণা করা হয় এই স্টেশনটি যুক্তরাষ্ট্রের গিল্ডেড এজ বা সমৃদ্ধির যুগে নির্মিত হয়েছিল।
শপথ নিয়ে নিউ ইয়র্কের 111তম মেয়র হিসেবে দায়িত্ব নেন 34 বছর বয়সী জোহরান মামদানি। লাখ লাখ নিউ ইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। মামদানি জানান, পরিত্যক্ত সাবওয়ে স্টেশনটি ইচ্ছাকৃতভাবেই বেছে নেওয়া হয়েছে। তার মতে এই জায়গা একটি নতুন যুগের সম্ভাবনার প্রতীক। এটি এমন এক সময়ের স্মৃতি বহন করে যখন শহরটি নতুন করে সুন্দর হওয়ার সাহস দেখিয়েছিল এবং শ্রমজীবী মানুষের জীবন বদলাতে ভূমিকা রেখেছিল। গত 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটির নির্বাচনে বিপুল ভোটে জয় পান মামদানি। পরাজিত করেন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে। এর মাধ্যমে 100 বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র নির্বাচিত হন তিনি। ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার মুসলিম এই রাজনীতিক বৃহস্পতিবার দুপুরে সিটি হলের সামনে আবারও শপথ নেবেন। সেখানে তাকে শপথ পাঠ করাবেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স। শপথ শেষে নিউ ইয়র্কের সাধারণ মানুষের জন্য ব্রডওয়েতে একটি বড় উৎসবের আয়োজন করা হয়েছে। এ যেন সত্যিকার অর্থেই নিউ ইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনা। এখন পরবর্তী 4 বছর নতুন মেয়র কতটুকু নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, অভিবাসীদের সমস্যা ও সংকট দূর করা সহ নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যাশা কিভাবে পূরণ করেন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজির মধ্য দিয়ে দেশে দেশে বরণ করা হলো খ্রিস্টীয় নতুন বছরকে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়। চোখ ধাঁধানো আতশবাজিতে আনন্দে মাতেন বহু মানুষ। বিগ বেনের কাটা 12 ঘরে পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়ে লন্ডনবাসী। দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। ছিল ড্রোন শো। বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। মনোমুগ্ধকর আতশবাজির আলোয় নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়াও। এছাড়া নতুন বছর বরণে হংকং, তাইওয়ানেও হয়েছে আলোর উৎসব। বিরতির পর দুপুরে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে জয় দিয়ে আসর শুরু করা ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে দুদল। স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে ঢাকার। দুদলের ম্যাচটি মাঠে গড়াবে আজ দুপুর 1টায়। তারকা সমৃদ্ধ ঢাকা আছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে একরকম উড়িয়ে দিয়েছে ক্যাপিটালস। ঢাকার বড় শক্তি ডিরেক্ট সাইনিং তাসকিন আহমেদ যোগ দিয়েছেন ক্যাপিটালস ডেরায়। শক্তি বেড়েছে বোলিং অ্যাটাকে। প্রথম ম্যাচে সালমান মির্জা 4 ওভারে 17 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। বোলিংয়ে সিলেট টাইটান্সকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঢাকা। সিলেট টাইটান্স অবশ্য ঘরের মাঠে হারতে চাইবে না। ম্যাচের আগের দিন 2 ঘন্টা অনুশীলন করেছে মিরাজরা। এই সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার সমাধিতে সর্বসাধারণের শ্রদ্ধা, রুহের মাগফিরত কামনায় দোয়া। চলছে রাষ্ট্রীয় শোক। দেশনেত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়ায় তারেক রহমানের কৃতজ্ঞতা। এবং স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এবার পাঠ্য বইয়ের মান আগের চেয়ে ভালো বলেন উপদেষ্টা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। অর্জিতা শেজিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।